জয় গোসাই। আমি আপনাদের নতুন ইউটিউবার। আমার কাছে একটি বই এসছে, খুব সুন্দর বই, নাম মিলারেপা। এই বইটি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর কৃপাধন্য শ্রী বিভুপদ কীর্তির লেখা। উনি যেভাবে লিখে বইটি প্রকাশ করেছেন, আমি সেইভাবেই আপনাদের কাছে উপস্থাপিত করছি। এবং আমার খুব ইচ্ছা এনার কথায়, এই মহাসাধক মিলারেপার কথা সবাই জানুক। অপূর্ব কাহিনী তার জীবনের। ভূমিকায় লিখছেন উনি। সুবিখ্যাত সাপ্তাহিক হিমাদ্রির পৃষ্ঠায় এই বইখানি ধারাবাহিকভাবে আত্মপ্রকাশ করেছিল বেশ কয়েক বৎসর আগে। তখন থেকে এ যাবৎ বহু পাঠকের কাছ থেকে এই লেখাটি পুস্তকাকারে প্রকাশ করবার স্বনির্বন্ধ অনুরোধ পেয়েছি। মিলারেপার আলোকসুন্দর জীবন কাহিনী বাংলা ভাষায় এই প্রথম প্রকাশিত হলো। এটা বিভুপদ কীর্তি তার ভূমিকাতে লিখছেন। তিব্বতের প্রাণপুরুষ সাধক শ্রেষ্ঠ মিলারেপা। তার জীবন সাধনা যে কোনো সাধকের কাছে আদর্শ স্থানীয়। একজন সাধককে কত নির্মম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গুরু পৌঁছে দেন অসীম আনন্দময় লোকে, তা মিলারেপার আলোকসামান্য জীবন কাহিনী থেকে জানা যায়। তিব্বত লামাদের দেশ, আধ্যাত্মিকতার দেশ, জাদুবিদ্যার দেশ, দূরতিক্রম্য চিরতুষারাবৃত অরণ্য বেষ্টিত একটি অজ্ঞাত মহাদেশ। সেখানকার আদিবাসীদের রীতি নীতি, আচার ব্যবহার, ধরন ধারণ আমরা কিছুই জানি না। কোনো রকমে সেখানে গিয়ে উপনীত হলেই যে লামাদের জীবন রহস্যের মর্মস্থলে প্রবেশ লাভ করা যাবে তা নয়। 1300 বছর আগে রাজত্ব করতেন তিব্বতের এই বিশাল ভূখণ্ডে বৌদ্ধ সম্রাট সা-সেন গাম্পো। যতদূর জানা যায়, তিব্বতের তিনিই প্রথম একচ্ছত্র বৌদ্ধ সম্রাট। সম্রাট গাম্পো বৌদ্ধ ধর্ম গ্রহণ করে একান্ত ধর্মগত প্রাণ হয়ে উঠেছিলেন এবং তার সভাপণ্ডিত সম্ভটকে প্রচুর ধন সম্পদ দিয়ে ভারতবর্ষে পাঠিয়েছিলেন। সম্ভটের ভারতবর্ষে যাত্রার প্রধান উদ্দেশ্য ছিল ভারতের প্রাচীন আধ্যাত্মবিদ্যার দুর্লভ গ্রন্থচয়ের আবিষ্কার ও সংগ্রহ। ভারতবর্ষের দিকে দিকে পরিভ্রমণ করে তিনি অসংখ্য হস্তলিখিত পুঁথি সংগ্রহ করে নিয়ে তিব্বতে ফিরে গেলেন। এই অভিযানের ফলে একদিকে দিয়ে যেমন ভারতবর্ষের নিজস্ব সম্পদ বহুল পরিমাণে দেশান্তরে চলে গেল, তেমনি আবার একথাও ঠিক যে ভারতবর্ষের বহুমূল্য এবং দুষ্প্রাপ্য পুঁথিগুলি এইভাবে স্থানান্তরিত না হলে হয়তো তাদের অধিকাংশেরই লুপ্ত হয়ে যাবার আশঙ্কা ছিল। এই ঘটনা ঘটেছিল খ্রিস্টীয় 7ম শতাব্দীর মাঝামাঝি। এরপরে খ্রিস্টীয় 1038 অব্দে ভারতবর্ষ থেকে আর এক ধর্মগুরু ভারতবর্ষের কৃষ্টি এবং আধ্যাত্ম সম্পদ বহন করে তিব্বতে এসে উপস্থিত হলেন। তার নাম অতীশ। তিনি ছিলেন বাঙালি। গৌড়ের রাজপরিবারে তার জন্ম হয়েছিল 980 খ্রিস্টাব্দে। মগধের সুবিখ্যাত বিক্রমশিলা মঠের দর্শনশাস্ত্রের ভারত বিস্তৃত অধ্যাপক এবং অধ্যক্ষ রূপে তার খ্যাতি এবং প্রতিপত্তি ছিল অনন্য সাধারণ। বাংলার ধর্মগুরু শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের জ্যোতির্ময় প্রভাব সেকালে তিব্বতীয় আধ্যাত্ম ধর্মজগতের দিক দিগন্তে পরিব্যাপ্ত হয়ে গিয়েছিল। মিলারেপার সঙ্গে অতীশ দীপঙ্করের সাক্ষাৎ সংযোগ যদি বা কখনো না ঘটে থাকে, তথাপি ইতিহাস এ সত্য অস্বীকার করতে পারেনি যে অতীশ ছিলেন মিলারেপার গুরু মারপার অন্যতম শিক্ষাদাতা। সেই সূত্রে মারপার মাধ্যমে আধ্যাত্মিকতার যে বহমান ধারাটি মিলারেপাকে কেন্দ্র করে সমগ্র তিব্বতের ধর্ম সাধন ক্ষেত্রে বিস্তৃত হয়ে গিয়েছিল, তার উৎস অনুসন্ধান করতে গেলে শেষ পর্যন্ত ফিরে আসতে হয় সে যুগের তন্ত্র ও যোগ সাধনার পীঠস্থান এই বাংলাদেশে। এই দিক দিয়ে বিচার করলে তিব্বতের যোগীরাজ মিলারেপা এক মুহূর্তে আমাদের ঘরের লোক হয়ে ওঠেন। তার সমগ্র জীবনের সমস্ত অভিব্যক্তি ত্যাগ,
বৈরাগ্যে, দৈন্য তপস্যায় উদ্ভাসিত হয়ে আমাদের যুগ যুগান্তের পরিচিত আদর্শলোকে মূর্ত হয়ে ওঠে। মানবাত্মার মহাত্মা মন্ত্রকে যারা যুগে যুগে বিশ্বলোকের অমৃত উৎসবে নব নব রূপে জীবনব্যাপী সাধনায় প্রতিধ্বনিত করে তুলেছেন, মিলারেপা তাদেরই স্বগোত্র, তাদেরই অন্যতম। তিনি বৌদ্ধ ছিলেন কি হিন্দু ছিলেন, যোগী ছিলেন কি তান্ত্রিক ছিলেন, তিব্বতীয় মহাযান, হিনযান বা অন্য কোনো পথের পথিক তিনি ছিলেন, সে প্রশ্ন অবান্তর। তার জীবনে যে রসের আবির্ভাব ঘটেছিল, সত্য তপস্যার পূর্ণ উপলব্ধির অভ্যুদয় হয়েছিল, এইটিই বড় কথা। যে আনন্দে তিনি দুঃখকে স্বীকার করে নিয়েছিলেন, সে আনন্দকে ভূমান আনন্দ বলে চিনতে ভুল হয় না। মিলারেপার অলৌকিক জীবনের চারপাশে জড়ানো আছে বহুবিধ অসম্ভব ও অত্যাশ্চর্য কাহিনীর লতাপাতা। প্রচলিত অর্থে আমাদের সংকীর্ণ অভিজ্ঞতার দৃষ্টিতে সেগুলি হয়তো নিরর্থক, অতিশয়োক্তি বা নিছক প্রলাপ বলেই মনে হবে, এবং সেই মনে হওয়ার জন্য কোনো লোককে দোষ দেওয়াও যায় না। এই বিশ্ব সৃষ্টির সমস্ত রহস্য আমাদের বুদ্ধিগম্য নাও হতে পারে। প্রত্যক্ষতার স্থূল দাবি সর্বক্ষেত্রেই যে প্রয়োগ করা যাবে এমন নয়। আমাদের জানার বাইরে, বিচারের বাইরে, দেখাশোনার বোঝার বাইরে হয়তোবা এমন একটা অজানা বিষয়ের গভীর লোক আছে যার কিছুই আমরা জানি না, কল্পনা করতে পারি না, অনুমান করতেও পারি না, কিন্তু তবু তার অস্তিত্বকে অস্বীকার করতেও পারি না, উড়িয়েও দিতে পারি না। মিলারেপার জীবনের সমস্ত কাহিনী তিনি আগাগোড়া নিজের মুখেই বলে গেছেন, এবং এই আত্মকথা প্রায় সঙ্গে সঙ্গেই তার অতি বিশ্বস্ত শিষ্যের দ্বারা লিপিবদ্ধ হয়েছে। আজ পর্যন্ত তিব্বতের আপামর জনসাধারণ, শিক্ষিত অশিক্ষিত, স্ত্রী পুরুষ নির্বিশেষে ঐকান্তিক শ্রদ্ধায় সমগ্র কাহিনীটির প্রত্যেকটি অংশকে সমভাবে বিশ্বাস করে। ভারতবাসী হিন্দুদের মধ্যে রামায়ণ মহাভারতের যে স্থান, তিব্বতীয়দের মধ্যে মিলারেপা জীবনী জেতসুন কাবুমের স্থান প্রায় তদনুরূপ বললেই কিছুমাত্র অত্যুক্তি হয় না। খ্রিস্টীয় 1052 সালের শরৎকালে যতদূর জানা যায়, এখন থেকে শুরু হচ্ছে মিলারেপার জীবন কাহিনী। ভূমিকাটা একটু আগে কমপ্লিট করলাম। জয় গোসাই। খ্রিস্টীয় 1052 সালের শরৎকালে যতদূর জানা যায়, আগস্ট মাসের মাঝামাঝি তিব্বতীয় গুনথাং প্রদেশের অন্তর্গত কিয়াংসা উপত্যকায় মিলারেপার জন্ম হয়েছিল। কিয়াংসা উপত্যকার স্থিতি নির্দেশ করতে হলে নেপাল সীমান্তে আধুনিক কাঠমান্ডুর ন্যূনাধিক 50 মাইল উত্তরে কিরং নামধেয় অঞ্চলটির কয়েক মাইল পূর্বে অনুসন্ধান করতে হবে। মানচিত্রে অবজ্ঞাত দূরদিগম্য এই পার্বত্য গণ্ডগ্রামটির নাম মিলারেপার পুণ্যস্মৃতিতে জড়িয়ে আজ পর্যন্ত অমর হয়ে আছে। মিলারেপার জন্মকালে তার বাবা মিলা সেরাব গিয়ালত সেন ব্যবসার খাতিরে দূর দেশে অবস্থান করছিলেন। নবজাতকের সংবাদ দিয়ে জননী কার্মকিয়েন মহানন্দে দূত পাঠিয়ে দিলেন। উৎফুল্ল পিতা তাড়াতাড়ি কাজকর্ম সেরে ঘরে ফিরে এলেন। ঘটা করে নামকরণ উৎসব সম্পন্ন হলো। সারা গ্রাম জুড়ে কয়েকদিন ধরে চলল বিপুল সমারোহ। রাজরার ঘরে যত রকমের অনুষ্ঠান হয় তার কিছুই বাদ গেল না। সাধারণভাবে ধনী পরিবার বলতে যা বোঝায়, এরা ছিলেন তার চেয়েও কয়েক ধাপ উপরে। বাণিজ্যের লক্ষ্মী কয়েক পুরুষ ধরে এই সংসারে অচলা হয়ে অধিষ্ঠিতা ছিলেন। জায়গা, জমি, ধনরত্ন কিছুরই অভাব ছিল না। মিলারেপার বয়স যখন 4 বছর, তখন তার ছোট বোন গনমা কাইতের জন্ম হলো। ফুটফুটে সুন্দর মেয়েটিকে সবাই ডাকত পেতা বলে। মিলা সেরাবের প্রকাণ্ড পৈতৃক গৃহ শিশুকণ্ঠের কলরবে মুখরিত হয়ে উঠল। এমনি করে কাটল কয়েক বছর। মিলারেপার বয়স যখন মাত্র 7 বছর, তখন এই আনন্দের ঘরে অকস্মাৎ এসে পড়ল মৃত্যুর করাল ছায়া। মিলা সেরাব গিয়ালত সিং অসুখে পড়লেন। নিকটে দূরে যেখানে যত ছোট বড় লামা চিকিৎসক ছিল, সবাই একে একে এসে জড়ো হলো। কিন্তু রোগীর অবস্থা যেভাবে দিনে দিনে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো, তাতে আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব কারোর বুঝতে বাকি রইল না যে তার জীবন প্রদীপ তৈলাভাবে ক্রমেই নিভে আসছে। আজ এইটুকু থাক।
পরের পার্ট আমি কয়েকটা পার্টে পার্টে ভাগ করে করে কয়েকদিনের মধ্যেই শেষ করব মিলারেপার জীবন কাহিনী, কারণ বইটি অনেকটি বড়, তো অনেকখানি বড়, একদিনে সম্ভব নয়। থ্যাংক ইউ।